মায়রা শাড়ি চেঞ্জ করে জামা পরেছে। এত জোরে দরজা লাগানোর শব্দ পেয়ে ইরফানের দিকে ভীত চোখে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। মায়রা বেডের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে। ইরফান ঘরের লাইটটা অফ করে জিরো লাইটটা দিয়ে দ্রুত পায়ে বেডের ওপরে গিয়ে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। মায়রা আবারও ভীত হয়, নিজেকে ছাড়াতে চায় ইরফানের থেকে। ইরফান তার দুই পায়ের মাঝে মায়রার দুই পা নিল, দুই হাতে শক্ত করে ধরল। মায়রা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ছাড়ুন আমায়। কথা শেষ করার আগেই ইরফান হঠাৎই শোয়া থেকে বসে বেডসাইড টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে টেবিলের সাথে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে চোখা অংশটুকু মায়রার গলার সামনে গেড়ে দেওয়ার মতো করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, আরেকবার ছাড়ার কথা বল। কি হলো বল, বলিস না কেন, বল। মায়রা ভীত চোখে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, কথা কানে যায় না, আর বলবি ছাড়ার কথা, বল। মায়রা দ্রুত দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে বলবে না। ইরফান একটু সুরেই বলে, মুখে বল, নয়তো একদম গেড়ে দিব। মায়রা ভীত কণ্ঠে দ্রুত বলে ওঠে, আর বলবো না, আর বলবো না। ইরফান মুহূর্তেই শান্ত হয়ে যায়, শীতল দৃষ্টিতে তাকায় মায়রার পানে। মায়রার চোখ মুখ লাল, চোখ ভর্তি ভীতি। ড্রিম লাইটের আলোয় চোখের কোণে লেপ্টে থাকা পানি চোখ এড়ালো না তার। হাতের ভাঙা গ্লাসটা ছুঁড়ে ফেলে পাশের বালিশে শুয়ে পড়ল। ডান হাত বাড়িয়ে মায়রাকে তার দিকে টেনে নিয়ে দুই হাতে জড়িয়ে ধরল। ডান হাত মায়রার আলতো হাতে ছোঁয়ায়, সাথে নরম কণ্ঠে বলে, সরি, ঘুমাও। মায়রা ইরফানের নরম কণ্ঠ পেয়ে চুপ হয়ে থাকলো। ভীতি ভাবটা হয়তো একটু কমলো, চোখ বুঝলো। ইরফান ঠোঁট বাঁকালো। মায়রার আচরণে তার মনের বিশেষ প্রভাব পড়ছে বলে মনে হলো না। মায়রার মাথায় ঠোঁট ছোঁয়ায় খুব আলতো ভাবে, তবে মায়রাও তা বুঝল না। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে চোখ বুজে রেখেছে। বেশ কিছুক্ষণ এর মাঝে ঘুমিয়ে যায়। ইরফান মায়রার ঘুমন্ত মুখটা তার বুকের থেকে উঠিয়ে পাশের বালিশে রাখলো। ডান হাত বাড়িয়ে মায়রার ভেজা মুখটা মুছিয়ে দেয়। ভাবুক ভঙ্গিতে বলে, আই অ্যাম রাইট, ইউ আর এ রিয়েলি স্টুপিড গার্ল, বাট ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম। শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তারেক নেওয়াজ বাসায় নেই। রুমা নেওয়াজ ঘুমিয়েছিলেন, চিৎকার চেঁচামেচিতে উঠে গিয়েছে। কিন্তু ঘর থেকে বেরিয়ে দেখলেন ফাইজ এসে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাইজকে খেতে দিয়েছে। বেশ কিছু কথাবার্তা বলল। ফাইজকে আজ থাকতে বলল রুমা নেওয়াজ, তবে ফাইজের কাজ আছে বলে ফাইজ সম্মতি দিতে পারল না। আরেকদিন আসবে বলে জানিয়েছে। ফারহা আর ইনায়া ঘরে গিয়েছে রেডি হতে। তারা খেয়েছে। শুদ্ধকে দেখে রুমা নেওয়াজ শুদ্ধকে খেতে বসতে বললেন। শুদ্ধ ফাইজের পাশের চেয়ারটায় বসলো। ফাইজ ভাবলেশহীনভাবে খাবার খাচ্ছে। শুদ্ধ আর চোখে ফাইজের দিকে তাকালো। রুমা নেওয়াজ শুদ্ধকে খাবার বেড়ে দিলে শুদ্ধ হেসে বলে, মামি, তুমি খেয়েছো? রুমা নেওয়াজ উত্তর করে, খেয়েছি। তোমার মাকে আনলে না কেন? ফুপু যে আনতে বলল। শুদ্ধ খাবার মাখতে মাখতে বলে, কালকে মাকে নিয়ে আসবো মামি। গ্র্যান্ডমা কোথায়? রুমা নেওয়াজ গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, ঘুমিয়ে গিয়েছে। তোমরা আসলে ডাকতে বলেছি। আজ গ্র্যান্ডমাকে ডাক দিও না, কালকে মাকে নিয়ে আসবো। আমার কিছু কাজ আছে। আচ্ছা, কালকে তাহলে সকাল সকাল এসো। এরপর ফাইজের দিকে চেয়ে বলে, ফাইজ আব্বু, একটু ভাত নাও। ফাইজ মাথা নিচু করে ছোট করে বলে, আর না আম্মু, পেট ভরে গেছে। রুমা নেওয়াজ আর কিছুই বললেন না, রান্নাঘরের দিকে গেলেন। শুদ্ধ প্রথমবারের মতো মুখের খাবার গিলে নিয়ে ফাইজের দিকে তাকায়, অতঃপর গলা ঝেড়ে ডাকে, এই সোনা ভাই। ফাইজ তার মতো খাবারে ব্যস্ত, যেন সে কিছুই শুনতে পায়নি। শুদ্ধ আবারও বলে, ফারহার জ্বর কমেনি? ফাইজ চোখ তুলে তাকিয়ে তার শাশুড়িকে না দেখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ ফাইজের দিকে চেয়ে আসে। ফাইজ হঠাৎই বা হাতে কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি তোর মুখে আমার বোনের নাম নিতে শুনেছি না, বিলিভ মি, তোকে আমি কি করব আমি নিজেও জানি না। শুদ্ধ হেসে বলে, আমার ফারাহা পাখি, এই যে।
নিলাম। ফাইজ খুব স্বাভাবিকভাবেই বলে, ফারহার গলার দাগটা আমার চোখ এড়ায়নি শুদ্ধ। যে আমার বোনকে খুন করতে চাইছিল তার সাথে আমার বোনকে বেঁধে দেওয়ার মতো ভাই আমি না। ভালোভাবে বললাম, আমার বোনের থেকে দূরে থাক। আমি আমার এক অ্যাব্রোডের ফ্রেন্ড, তার সাথে কথা বলেছি, সে নেক্সট উইকে ফারহাকে দেখতে আসবে। দেখার কিছুই নেই, দেখেছে ফারহাকে আসলে একেবারে। ফাইজ থেমে যায়, কিছুই বলল না আর। শুদ্ধ স্তব্ধ চোখে ফাইজের দিকে চেয়ে রইল। ফারহার বিয়ে ঠিক করেছে, তাকে একটা কথাও বলল না। ফাইজ তার প্লেটে থাকা খাবারটুকু শেষ করে চুপচাপ উঠে গেল। শুদ্ধ ভাতের প্লেট থেকে হাত ঝেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। ইনায়া ফারহা বেরিয়ে আসে ঘর থেকে। ফারহা মাথা নিচু, ডাইনিংয়ে বসা শুদ্ধের দিকে বেশ কয়েকবার তাকিয়েছে ফারহা, মুখটা মলিন। রুমা নেওয়াজ বেরিয়ে আসলেন। ফাইজ, ইনায়া, ফারহা, রুমা নেওয়াজ এর দিকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। শুদ্ধ সেভাবেই চোখ বুজে থাকলো, একটা টু শব্দও করল না। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ আব্বু, খাচ্ছ না কেন? শুদ্ধ চোখ মেলে তাকায়, নিজেকে সামলে বলে, খেতে পারছি না মামি, কালকে দেখা হচ্ছে। এটা বলে বেসিংয়ে হাত ধুয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে দেখলো ফাইজের দুই পাশে ইনায়া আর ফারহা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। শুদ্ধ বড় বড় পা ফেলে এগিয়ে যায়। হঠাৎই ইনায়ার হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার মা তোকে দেখতে চেয়েছে, আজকেই দেখতে চেয়েছে। ইনায়া শুদ্ধর পায়ের সাথে তাল মেলাতে পারে না। ফাইজ আর ফারহা দাঁড়িয়ে আছে। ইনায়া পিছু ফিরে ফাইজের দিকে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে শুদ্ধের কাণ্ড দেখল। ইনায়ের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে গলা উঁচিয়ে বলে, লিটল কুইন, তোমার ফুপির সাথে আজ থাকো, আমি তোমাকে আগামীকাল ভোরে গিয়ে নিয়ে আসবো, ওকে? শুদ্ধ তার গাড়ির ডোরটা খুলে গম্ভীর গলায় ইনায়াকে বলে, বস। ইনায়া কি বলবে বুঝল না। ফাইজ নিজেই তাকে যেতে বলছে, সেখানে কি বলবে কি জানে। চুপচাপ গাড়িতে উঠে বসলো। শুদ্ধ শব্দ করে ডোরটা লাগিয়ে গটগট পায়ে হেঁটে এসে ফাইজের সামনে দাঁড়ায়। কাউকে কল করে ফোন লাউড দেয়। ফাইজ ফারহার হাতটা ধরে ভুরু কুচকে চেয়ে আছে শুদ্ধের দিকে। শুদ্ধ নত, ফারহার পানে চেয়ে বাঁ হাতে ফোনটা ধরে আছে, ডান হাত প্যান্টের পকেটে। ফারহা মাথা উঁচু করে একবার তাকিয়েছিল। শুদ্ধর সাথে চোখাচোখি হতেই ফারহা চোখ নামিয়ে নিয়েছে। শুদ্ধ একটু ঠোঁট বাঁকালো। ওপাশ থেকে কল রিসিভ হলে কেউ বলে, হ্যাঁ বল। শুদ্ধ দৃষ্টি ঘুরিয়ে ফাইজের দিকে তাকায়, মৃদু হেসে বলে, ইনায়াকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, তুইও চলে আয়। মামা, সত্যি? ইনায়া কবে ওর বরকে ডিভোর্স দিবে মামা? আমার কিন্তু সহ্য হয় না, মনটা চায় ওর খাইজরে খুন কইরা ফালায় একেবারে। আমার আর ইনায়ার মাঝখানে আসছে। আমি জানি আমার ইনায়া এখনো পাক্কা ভার্জিন। ইনায়া আমাকে ছাড়া কারোর কাছে নিজেকে বিলাইবে না, এই বিশ্বাস আমার আছে। কিরে, কথা বলিস না কেন? শুদ্ধ হেসে বলে, বললামই তো, ইনায়াকে নিয়ে যাচ্ছি, তুই আয় আমাদের বাসায়। কথাটা বলে লাইনটা কাটতে দেরি হলেও ফাইজের শুদ্ধের দিকে তেড়ে যেতে দেরি হয়নি। চিৎকার করে বলে, আমি তোকে খুন করে ফেলবো শুদ্ধ। শুদ্ধ ভাবলেশীন শার্টটা একটু উঁচিয়ে বলে, সেই গরম পড়ছে, চল এসিতে বসে মারামারি করি। ফাইজি শুদ্ধকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে শুদ্ধের গাড়ির দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে তাকালো না। ফারহার সামনে দাঁড়িয়ে ফারহার হাতটা ধরলে ফারহার চোখ তুলে তাকায়। শুদ্ধর চোখে চোখ পড়ে। শুদ্ধ মলিন মুখে চেয়ে আসে ফারহার দিকে, মৃদু স্বরে বলে, অনেক ভালোবাসি। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ দেখলো তা, তবে কিছুই বলল না। দ্রুত পায়ে উল্টো ঘুরে তার গাড়ির দিকে এগোয়। ফারহা কোনো কথা ছাড়াই শুদ্ধর পিছু পা ফেলায়। ফাইজ ইনায়াকে তার গাড়িতে বসিয়ে দিয়ে শুদ্ধর গাড়ির দিকে তাকালো। ফারহা শুদ্ধের পিছু যেতে দেখে সেই দিকে পা বাড়িয়ে গলা উঁচিয়ে বলে, ফারহা, তুই শুদ্ধর সাথে যেতে চাস? ফারহার পা থেমে যায়। শুদ্ধ ভুরু কুচকে পিছু ফিরে তাকায় ফাইজের দিকে, বিরক্তি কণ্ঠে বলে, ওর শ্বশুরবাড়ি ও যেতে চাইবে না তো কি তোর শ্বশুরবাড়িতে পড়ে থাকবে? আমার বউ বহুত ভালো, তোর মতো স্যাঁচরা নাকি? আমি তো বুঝেছি তুই আমার বউয়ের শ্বশুরবাড়ি যেতে চাইছিস।
ইনডাইরেক্টলি, কিন্তু আপাতত বেয়াদ্দপ ফাইজের জায়গা আমার বাড়িতে নেই। যা, দূর হয় এখান থেকে। ফাইজ বিরক্ত চোখে তাকালো শুদ্ধের দিকে, এগিয়ে এসে বলল, ফারহা, আমার গাড়িতে গিয়ে বস। ফারহা নড়ল না, মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। শুদ্ধ রেগে বলে, আমার বউ তোর গাড়িতে বসবে কেন? তোর কি আমাকে ফকির মনে হয়? ফাইজ রেগে বলে, চুপ করবি তুই? শুদ্ধ তার গাড়ির ডোরটা খুলে ফারহার উদ্দেশ্যে বলে, আমার জান, আমার ফারহা পাখি, উঠে বসো তো পাখি। আমি আর তুমি লং ড্রাইভে যাব। বাইরের মানুষের কথায় কান দিতে নেই, এরা ফালতু পেশাল পাঠতে অভ্যস্ত। ফাইজ রেগে বলে, এই বেয়াদ্দপ, আমি ওর ভাই। শুদ্ধ ফারহার দুই হাত উল্টে পাল্টে চেক করে, এরপর ফাইজের দুই হাতও চেক করে হতাশ কণ্ঠে বলে, সরি রে বাইরের লোক, আমি তোদের কারোরই হাতেই প্রমাণ পেলাম না। বিশ্বাস কর, একটা হাতের কোনায় ছোট্ট করেও যদি লেখা থাকতো, তবে তুই আজ আমার ফারহা পাখির নিজের বোন রূপে পেয়ে যেতি। আহারে, তোর কত কষ্ট, বোনকে এতদিন বোন ভেবে এখন প্রমাণ না পেয়ে খুব কষ্ট হচ্ছে না রে? ডান হাত বাড়িয়ে ফাইজের কাঁধে হাত দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি তোকে পরে মালিশ করে দিব সোনা, চিন্তা করিস না। ফাইজের মেজাজ গরম হয়। এর সিরিয়াস মোমেন্টে এইসব হেয়ালিপনা এই জীবনে যাবে না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ফাইজ ফারহার দিকে তাকিয়ে রেগে বলে, তুই কি গাড়িতে গিয়ে বসবি? শুদ্ধ ফারহাকে বলে, ফারহা পাখি, তোমার শাশুড়ি তোমাকে খুব করে দেখতে চেয়েছে, যাবে না? ফারহা শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে ফারহার দিকে চেয়ে আসে। ফারহা মাথা নিচু করে তার ভাইয়ের উদ্দেশ্যে মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ার সাথে যেতে চাই। ফারহার কথায় ফাইজের চেয়ে শুদ্ধ বেশি অবাক হয়। ফারহা তো এমন নয়, তেড়ামি করলো না কেন? রাজি হলো কেন? শুদ্ধর চোখে মুখে বিস্ময়। সে ভেবেছিল ফারহাকে জোর করেই নিয়ে যাবে, আরো অনেক কসরত করতে হবে, সেখানে ফারহা নিজেই যেতে চাইছে। শুদ্ধ ভারী অবাক হলো। ফাইজ উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে, আন্টির সাথে দেখা কর, আমি নিতে আসবো রাতেই, রাত 3টে বাজলেও নিতে আসবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, দাঁত কিড়মিড় করে বিড়বিড় করে বলল, শালা ভিলেন, তোর জন্য আমি ওয়েট করব? মালিশ করতে হবে তো, তাই নাকি? শুদ্ধ ফারহার দিকে চাইলে দেখলো ফারহা তার দিকেই চেয়ে আসে। শুদ্ধকে তাকাতে দেখে মেয়েটা চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতো হাত রেখে বলে, অনেক ব্যথা পেয়েছো পাখি? ফারহা চোখ তুলল না, মাথা নিচু রেখেই নীরবে চোখের পানি ফেলে। দুঃখ মিশ্রিত অশ্রু শুদ্ধর হাতে এসে ঠেকে। শুদ্ধর হাত কাঁপলো কেন যেন, কিছুই বলল না, মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো পাখি। ফারহা ধীরে ধীরে উঠে বসল। শুদ্ধ ফারহার ব্যবহারে অবাক হয়। মেয়েটা এমন বাধ্য হয়ে গেল কেন? ভাবনা রেখে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ফারহা সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার ফারহার দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। ফাইজ কিছু দূর ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামায়। ইনায়া নিচু স্বরে জিজ্ঞাসা করে, আপনি সত্যি ফারহা আপুর জন্য পাত্র দেখেছেন? ফাইজ ভুরু কুচকে তাকালো ইনায়ার দিকে, ভুরু নাচিয়ে বলে, তোমার কি মনে হয়? ইনায়া বোকা চোখে চেয়ে থেকে ফাইজের দিকে, সে কিভাবে জানবে এটা? ফাইজ গাড়ি থেকে বেরিয়ে ইনায়ের পাশের ডোরটা খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে। ফাইজ গাড়ির ডোরটা লাগিয়ে গম্ভীর গলায় বলে, ওকে টাইট দিয়েছি বুঝলে? তোমার ভাই যে লেভেলের বিচ্ছু, আমার এইটুকু টাইটের জন্য কিছুই না। এরপর ইনায়ার হাত তার ডান হাতে আঁকড়ে নিয়ে বলে, এইসব বাদ দাও লিটিল কুইন, আমার সাথে এসো। ইনায়া পাশ ফিরে দেখলো অন্ধকার একটা জায়গা। মিনমিন করে বলে, ওইদিকে কোথায় যাবেন? ফাইজ কিছু দূর এগোয়, ইনায়াও ফাইজের পাশে এগোয়। ফাইজ গম্ভীর গলায় বলে, লিটিল কুইন, একটা সত্যি কথা বলবে? আমি তোমাকে বিলিভ করি, বাট ওই ছেলেটা আমাদের ভেতরকার খবর কি করে জানলো? আর তুমিও কেমন যেন, বাদ দেই, তুমি তুমি কি অন্য কাউকে লাইক করতে? লাস্ট কথাটা বলতে গিয়েও কণ্ঠ কাঁপলো ফাইজের। নিজেকে সামলে নিয়ে পিছু ফিরে তাকালো।
দেখলো ইনায়া কোন দিকে যেন চেয়ে আছে। ফাইজ দৃষ্টি অনুসরণ করে সেই দিকে তাকালে দেখলো সামনে এক অন্ধকার ঝোপঝাড়ের মাঝে সে চেয়ে আছে। সে পিছু ফেরার আগেই ইনায়ায় এক বিকট চিৎকার দেয়। ফাইজ দ্রুত ইনায়ার দিকে তাকায়। ইনায়া হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। ফাইজ হতভম্ব, দ্রুত ইনায়ার সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, লিটিল কুইন, কি হয়েছে তোমার লিটিল কুইন? ইনায়ার দুই হাতে মুখ চেপে কেঁদে কেঁদে বলে, আমায় ছেড়ে দাও প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। ফাইজ দ্রুত ইনায়াকে কোলে তুলে নিল। গাড়ির দিকে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়াকে। কিছু সময় পর ইনায়ার কান্নার তোড় কমে আসে। ফাইজ পানি খাইয়ে দেয় ইনায়াকে। ইনায়া থেকে থেকে কেঁপে উঠছে। ফাইজ সিটে বসে ইনায়াকে তার কোলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদু স্বরে বলে, লিটিল কুইন, কি হয়েছে তোমার? ইনায়া দুই হাতে ফাইজের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। ফাইজ বিচলিত হয়, মৃদু স্বরে বলে, ভয় পেয়েছো লিটিল কুইন? ইনায়া ফোপাতে ফোপাতে ছোট করে বলে, হুম। কি দেখে ভয় পেয়েছো? ইনায়া কিছুই বলে না। বেশ অনেক সময় পেরিয়ে গেলেও ইনায়াকে চুপ থাকতে দেখে ফাইজ এড়িয়ে গেল ব্যাপারটা। আবারও বলে, সরি, তোমাকে ভুল বুঝেছি মেবি, বাট কাউকে লাইক করলেও তোমাকে কিছুই বলবো না। যাকে লাইক করো তাকে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দিব, তুমি ভয় পেও না। ইনায়া ফাইজকে ছেড়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, আমার কাউকে পছন্দ ছিল না। ফাইজ মিটিমিটি হেসে মৃদু স্বরে বলে, তাহলে আমাকে পছন্দ ছিল? ইনায়া মাথা ওপর নিচ করে সম্মতি দেয়। ফাইজের হাসি দীর্ঘ হয়। দুই হাতে ইনায়াকে জড়িয়ে ধরে। এটা তো জানি, ভাবলাম ক্রাশ ফ্রাশ আছে নাকি, তবুও সরি লিটিল কুইন। ইনায়া মাথা নিচু করেই উত্তর করে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, সরি কেন বলছেন? আমি সরি। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলে, ইটস ওকে, নো প্রবলেম লিটিল কুইন। শুদ্ধ এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফারহা বোধহয় ঘুমিয়ে গিয়েছে। শুদ্ধ মিনিট পাঁচেক পরেই হাতে একটি প্যাকেট নাপা সাথে দুটি পানির বোতল নিয়ে আসে। গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে হাতের সবগুলো রেখে দিল। এরপর ফারহার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ঘুমন্ত ফারহার মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে ডান হাত আলতো করে ফারহার গালে রেখে মৃদু স্বরে ডাকে, ফারহা পাখি। বেশ কয়েকবার ডাকলে ফারহা পিটপিট করে চোখ মেলে তাকায়। শুদ্ধকে তার মুখের সামনে দেখে একটু নড়ে চড়ে ওঠে। শুদ্ধ ফারহার চোখের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ভালোবাসি ফারহা পাখি। ফারহা কিছুই বলল না, চুপচাপ শুধু চেয়ে রইল শুদ্ধের দিকে। শুদ্ধ তার জায়গায় বসে ডান হাতের শার্টের হাতাটা কনুই পর্যন্ত গুটিয়ে নিল। জানালা দিয়ে হাত ধুয়ে প্যান্টের পকেট থেকে হাত নিয়ে মুখ খুলল। শুদ্ধ ফারহার দিকেই চেয়ে আসে। প্যাকেটে মুখ খুললে দেখলো সেখানে মোরগ পোলাও। এটা তার খুব পছন্দের। ভাবনার মাঝেই শুদ্ধ ফারহার দিকে খাবারটা এগিয়ে দেয়। ফারাহা হ্যাবলার মতো শুদ্ধের দিকে চেয়ে আসে। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, নাও। ফারহা চুপচাপ শুদ্ধের হাত থেকে খাবার খেয়ে নিল। শুদ্ধ প্রশান্তিময় হাসল। বেশ কিছু সময় নিয়ে শুদ্ধ ফারহাকে পুরোটাই খাইয়ে দেয়। কখন যে সব খেয়ে নিয়েছে শুদ্ধকে দেখতে দেখতে সে খেয়ালই নেই মেয়েটার। শুদ্ধ পানি এগিয়ে দিলে ফারহা প্যাকেট ফাঁকা দেখে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হাত ধুয়ে নিল। এরপর ঔষধের প্যাকেট থেকে ঔষধটা ছিঁড়ে ফারহার দিকে এগিয়ে দিয়ে হেসে বলে, আমার ফারহা সুস্থ হলে তার হাতে খাবো। ফারহা বিনা বাক্যে শুদ্ধর হাত থেকে নিয়ে ঔষধটা খেয়ে নেয়। শুদ্ধ ফোনের কল আসে। শুদ্ধ পকেট থেকে ফোনটা বের করে কল রিসিভ করে। কানে ফোনটা নিয়ে বলে, আর 5 মিনিট, বলে কল কেটে গাড়ি স্টার্ট দেয়। 5 মিনিটের মাথায় শুদ্ধ এক জায়গায় গাড়ি থামায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে ফারহার পাশে ডোরটা খুলে দিয়ে মৃদু স্বরে বলে, এসো। ফারহা প্রশ্নাত্মক চোখে চেয়ে আসে শুদ্ধের দিকে। শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদু স্বরে বলে, এসো ফারহা পাখি। ফারহা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা, নাসিম সহ আরো দুজন অপরিচিত ছেলেকে দেখে ভুরু কুঁচকে তাকায়। অন্তরা এগিয়ে এসে ফারহাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ফারহা মৃদু স্বরে উত্তর করে, ভালো, কিন্তু এরা সবাই এখানে কেন?
বুঝলো না। শুদ্ধ ফারহার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়, পাশাপাশি সবাই এগোয়। ফারহা জায়গাটা চিনল না। শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগেই চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে। ফারহার পা থেমে যায়। শুদ্ধ পিছু ফিরে ভুরু কুঁচকে তাকায় ফারহার দিকে। ফারহার দৃষ্টি অনুসরণ করে বুঝল ফারহার মনোভাব। এক পায়ে এগিয়ে এসে ফারহার সামনে দাঁড়ালে ফারহার বিস্ময় দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ দুই হাতের আজলায় ফারহার মুখটা আগলে নিয়ে মৃদু স্বরে বলে, আমার বউ হবে ফারহা পাখি? ফারহা নীরব চোখে চেয়ে থাকে শুদ্ধের দিকে। শুদ্ধ আবদার সুরে বলে, হবে না? ফারহা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, কাউকে না জানিয়ে এভাবে? শুদ্ধ ফারহার কথার মাঝেই বলে, নেক্সট ডে মাকে মামাকে তোমাদের বাসায় পাঠাবো, এখন তোমাকে বউ বানাবো, এসো। ফারহা কি বলবে বুঝলো না। নাসিম এগিয়ে এসে বলে, কি রে ভাই, আর কত টাইম লাগাবি? রাত বিরাতে তোর জন্য আমাদের অনেক ধকল গিয়েছে, বহুত কষ্টে কাজই পাইছি, এবার দয়া করে আয়। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, যা তো, ডিস্টার্ব করিস না। অন্তরা এগিয়ে এসে বলে, আমি বললামই কালকে আন্টি আঙ্কেল কাজী সাথে নিয়ে যাবে না হয়, কিন্তু না, ওর আজকে মানে আজকেই বিয়ে করা লাগবে। এই আতপাগলের বউ হবি নাকি? সুস্থ করো, বউ হয়ে পাবি। ফারহা, এখনো টাইম আছে, বলে ফেল। শুদ্ধ কটমট দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, তোদের জন্যই আমি আজকেই ফারহাকে আমার বউ বানাবো। আমার বউ নিয়ে তোরা টানাটানি করিস কেন? মেজাজ খারাপ লাগে। তাছাড়া আমার খুব ভালোই জানা আছে 1 সপ্তাহ লাগিয়ে বিয়ে করাবো। এমনিতেই ফাইজের বাচ্চা ভিলেনি স্টার্ট করেছে, ওর খবর তো আমি পরে করছি। কথাগুলো বলে ফারহার দিকে চেয়ে বলে, ফারহা পাখি, প্লিজ তেড়ামি করো না, অমত করো না, এসো তো এসো, আগে বিয়ে তারপর কথা। কথাটা বলে ফারহার হাতটা ধরে টেনে নিয়ে যায়। ফারহা মাথা নিচু করে শুদ্ধের পাশে হাঁটে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। ভেতরে গিয়ে শুদ্ধ একটা চেয়ারে বসলো। পাশের চেয়ারে ফারহা। শুদ্ধ হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে বলে, মাথার উপর যে বিয়ের ওড়নাটা থাকে না, ওটা কোথায় পাবো? শুদ্ধর কথায় নাসিম, অন্তরা সহ আরো দুজন ফ্রেন্ড ভস্ম করে দেওয়া চোখে শুদ্ধের দিকে চাইল। রাত 12টা বাজতে চলল। কত কষ্ট করে এক কাজই জোগাড় করেছে, আর এই বেয়াদব এখন তামাশা করবে? শুদ্ধ সবার দৃষ্টি দেখে মেকি হেসে বলে, জানি বরদের একটু আধটু সুন্দর লাগে, তোদের চোখ ঠিক কর, আমার বউ থাকতে তোরা এইভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না। কথাটা বলে শুদ্ধ তার পরনের সাদা শার্টের বোতামটা খুলতে লাগলো। সবাই শুদ্ধের দিকে চেয়ে আসে। শুদ্ধ তার পরনের শার্টটা খুলে ফারহার মাথার উপরে দিয়ে দেয়, এরপর বলে, এটাই বেশি সুন্দর লাগছে। এরপর ফারহার পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, নিন এবার শুরু করুন। ফারহার চোখ ভেজা, শুদ্ধের কাণ্ডে অবাক না হয়ে পারল না। সকলে অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আসে। নাসিম, অন্তরা সহ তাদের দুজন ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে। কাজী সাহেবও মিটিমিটি করে হাসছে। ফারহা লজ্জা পায়, কান্নামাখা চোখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? নাসিম হাসি থামিয়ে বলে, বউয়ের মাথার ওপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি, তোর বউয়ের মাথায় তো হেজাব আছেই। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোরা বুঝবি না, ফারহাকে সুন্দর লাগছে, ওর মাথার ওপর সাদা কিছু থাক, আমার গায়ের সাদা স্যান্ডো গেঞ্জি আছে না, এখন বর বউ লাগবে। শুদ্ধর লজিক শুনে সব মুখ টিপে হাসছে। নাসিম শুদ্ধর সামনে গিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল। না হেসেও পারছে না, হাত দেখিয়ে দিয়ে বলল, সেই লাগছে আমাদের শুদ্ধ বাবুকে। গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতে দামি ঘড়ি, পায়ে জুতা, ব্ল্যাক প্যান্টটাও দারুণ, স্যান্ডো গেঞ্জিটা একটু বেশি দারুণ। নাসিমের কথায় সবাই হাসছে। শুদ্ধ পাত্তা দিল না, তার যেভাবে ইচ্ছা সেভাবেই বিয়ে করবে। বিরক্ত কণ্ঠে বলে, তো আমি কি পাতলু নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে? পাশ ফিরে ফারহার দিকে তাকালে দেখল ফারহা তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আসে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তার স্যান্ডো গেঞ্জি টেনে বলে, তুমি বললে এটাও খুলে ফেলবো?
ফারহা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কান্না অফ করো ফারহা, বিয়ে করছি, কিডন্যাপ নয়। ফারহা মাথা নিচু করে রইল, কিছুই বলল না। প্রথমে রেজিস্ট্রি পেপারে সাইন করে শুদ্ধ, এরপর ফারহার দিকে এগিয়ে দিলে ফারহা ছলছল দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ আবদারের সুরে বলে, সরি, আর মারবো না, প্লিজ আমার বউ হয়ে যাও। ফারহার চোখ সরিয়ে সাইন করার জায়গায় তাকায়। চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ে। কাজী ফারহাকে দেখে সবার দিকে চেয়ে বলে, মেয়ে সেই থেকে কাঁদছে তো কাঁদছেই, তোমরা কি মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করাতে এনেছো? এরকম হলে আমি বিয়ে পড়াবো না। শুদ্ধ রেগে তাকায় কাজীর দিকে, টেবিলের ওপর একটা থাপ্পড় মেরে বলে, কাজী কাজীর মতো থাকবেন, নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো। কথাটা বলে হাত ঘড়িতে একবার সময় দেখল, অতঃপর ভদ্রলোকটির দিকে চেয়ে বলে, 12টা বাজতে আর 8 মিনিট বাকি। যদি 12টা বেজেছে আমার বিয়ে পড়াতে, তাহলে আপনার ছেলেমেয়ের কপাল পড়ল বলে। 12টার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুলবে বলে। আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন? শুদ্ধর ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে। কাজী সাহেব একটু ভয় পেল। শুদ্ধ কথাগুলো একদম সিরিয়াসভাবে বলেছে। কাজী মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি বাবা। অতঃপর ফারহার দিকে তাকিয়ে বলে, দ্রুত সাইন করে দাও মা। ফারহা কলম হাতে নিয়ে বসে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারহার হাতের দিকে। প্রায় 2 মিনিট অপেক্ষা করলো। ফারহাকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। এর ভাই তাকে জ্বালায়, আবার এর তেড়ামি এই জন্মে ছুটবে না। রেগে ধমকে বলে, মেয়ে, এখানে তোমাকে তামাশা করতে এনেছি, সাইন করো, আর 1 মিনিট লেট করলে তোমার হাতের আঙ্গুলই রাখবো না, বেয়াদব মেয়ে একটা। শুদ্ধর ধমকে ফারহা কেঁপে ওঠে, আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ডান হাতে ফারহার গাল চেপে তার দিকে ফেরায়, দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি মার খেতে চাইছো ফারহা পাখি? তুমি চাইলে অবশ্যই আমি মারবো, কিন্তু সেটা 12টার পর। এখন সাইনটা করো চুপচাপ। কাজী সাহেব চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা এগিয়ে এসে জোর করে শুদ্ধর হাত ছাড়িয়ে ফারহাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে। রেগে বলে, তোর প্রবলেম কী রে শুদ্ধ? ভালোভাবে কথা বলতে পারিস না ওর সাথে? দুটো ভাই, একই নায়রের মাঝি, একজন রকেট তো আরেকজন পেলেন। শুদ্ধ রেগে বলে, বাইরে ওকে কি সুন্দর করে রাজি করে বললাম, বলতো এখানে এসে আবার তেড়ামি করছে। ওকে সাইন করতে বল, নয়তো আরেকটা গালে মার খাবে ও এখন। অন্তরা ফারহার মুখে হাত বুলিয়ে বলে, সাইনটা করে দাও বোন। দেখছিস তো শুদ্ধ কেমন রেগে যাচ্ছে। ফারহা আর চোখে শুদ্ধের দিকে তাকালে, শুদ্ধর চোখ হয়ে চোখ পড়লে শুদ্ধ জোরে আরেকবার ধমক দিয়ে বলে, সাইন করো। ফারহা আবারও কেঁপে ওঠে। নাসিম শুদ্ধর পিঠে একটা চাপ্পড় মেরে বলে, মাথা এত গরম হয় কেন? হ্যাঁ, ঠান্ডা কর। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, ও আমার বউ না হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না, ওকে সাইন করতে বল। নাসিম ফারহার পেছনে দাঁড়িয়ে বলে, ফারহা, তোমাদের রেজিস্ট্রির ব্যাপারে কাউকে বলবো না, বলার প্রয়োজনে নেই। কাউকে আগামীকাল শুদ্ধের বাসা থেকে তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা পাকা করতে, কিন্তু তোমার ফিউচার বরের কথা সে আজ রাত পার করবে না তোমাকে বউ না বানিয়ে। তোমাকে তার নামের দলিল করে তবেই সে ঘুমাবে, বুঝেছো তো? এইটার জন্য কোনো ঝামেলা হবে না, সাইন করে নাও। ফারহা নাসিমের কথাগুলো মন দিয়ে শুনল, বা হাতে চোখের পানি মুছে নেয়, এরপর কাপা হাতে সাইন করে দেয়। শুদ্ধ কাজীর দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়ান। কাজী শুদ্ধর দিকে কেমন করে তাকিয়ে আছে। শুদ্ধ কাজীকে চুপ দেখে রেগে বলে, আপনার কি খুলি ওড়ানোর শখ জেগেছে? 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করে। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও চেয়ারে বসে পড়ে। ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুদ্ধ ফারহার হাতটা ধরে বাইরে বেরিয়ে আসে। ফারহার মাথার ওপর থেকে শার্টটা নিয়ে ফারহার সামনে দাঁড়িয়ে শার্টটা পরতে থাকে। অন্তরা এগিয়ে এসে শুদ্ধের উদ্দেশ্যে বলে, আমার বোনকে আর যদি মেরেছিস বা বকেছিস, তোর খবর আছে বলে দিলাম। শুদ্ধ শার্টের বোতাম লাগাতে লাগাতে ফারহার নত মুখে চেয়ে মৃদু হেসে বলে,
কোনোটাই করব না, আদর করব শুধু। অন্তরা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলে, দেখি মারিস কিনা। আর একদিন শুনলে আমি ফারহার বাবার কাছে বিচার দিয়ে আসবো সোজা। শুদ্ধ বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। সে ফারহার দিকে চেয়ে শার্টের সবগুলো বোতাম লাগালো। এরপর ফারহার হাত ধরে গাড়িতে গিয়ে বসে। প্রায় 10 মিনিট ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে। ফারহা মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায়নি শুদ্ধের দিকে। শুদ্ধ ফারহার পাশের ডোর খুলে কিছু না বলেই ফারহাকে কোলে তুলে নিল। ফারহা চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। অভিমানে ঘিরে চুপ করে রইল। শুদ্ধ ফারহাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু হেসে ফিসফিসিয়ে বলে, ফারহা বউ পাখি, আমি এখন থেকে অনুমতিবিহীন অনেক কিছুই করার সার্টিফিকেট পেয়েছি জানো। ফারহার ভেতরটা কেমন কেঁপে উঠল। কিছু বলল না, চারপাশটা কেমন ফাঁকা। শুদ্ধ বেশ কিছুক্ষণ হেঁটে ফারহাকে এক জায়গায় নামিয়ে দেয়। ফারহা খেয়াল করলো তারা নদীর পাড়ে এসেছে। শুদ্ধ ফারহার দিকে চেয়ে আসে। ফারহা নদীতে টলমলো পানির ওপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধের দিকে তাকালে দেখল শুদ্ধ কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই, তবে চাঁদের আলোয় খুব বেশি অস্পষ্ট লাগলো। ফারহা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। শুদ্ধ হঠাৎই ফারহাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। থেমে থেমে বলে, ফারহা পাখি এখন থেকে আমার বউ। আমার তো বিলিভই হচ্ছে না, উফ, এত শান্তি কোথায় রাখি। ফারহা ঢোক গেলে শুদ্ধ ফারহাকে ছেড়ে দাঁড়ায়। যে গালে থাপ্পড় দিয়েছে সেই গালে অসংখ্য চুমু আঁকলো ছোট ছোট। কতবার যে সরি বলল। ফারহা শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে, আর সরি বলতে হবে না। শুদ্ধ দুই হাতে ফারহার গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি রাগ করেছো ফারহা পাখি? আমি তোমায় হসপিটালে অনেক খুঁজেছিলাম, সরি, আর মারবো না, আর বকবও না। বিয়ের আগে তোমাকে চিনতাম না, ওইসব ভুলে যাও। এখন আমার একমাত্র বউ তুমি। ফারহা অদ্ভুত চোখে তাকালো শুদ্ধর দিকে। বিয়ের আগে তাকে চিনতো না, এটা ভাবতে হবে। শুদ্ধ পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ জ্বালায়। এরপর ফারহার হেজাবটা খুলে দেয়। ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারহার গলা চেক করে। দাগ মুছে যায়নি এখনও। বাঁ হাতে ফোনটা ধরে ডান হাতে গলায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, ব্যথা আছে? ফারহা মাথা নিচু করে দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। শুদ্ধ ফোনের ফ্ল্যাশটা অফ করে পকেটে রাখলো ফোন। ফারহা কিছু বোঝার আগেই শুদ্ধ ফারহাকে তার দিকে টেনে ফারহার গলায় ছোট ছোট চুমু আঁকে। ফারহা কারেন্ট শক খাওয়ার মতো করে কেঁপে ওঠে। শুদ্ধ মৃদু হাসে, একটু পর মাথা তুলে তাকায়। দুই হাতে ফারহার মুখ আগলে নিয়ে ফারহার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, বিয়ের জন্য এই কাজ পেন্ডিং ছিল, আরও অনেক কিছু পেন্ডিংয়ে ছিল, কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি ফারহা পাখি। ক্লান্তিতে নুয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আশেপাশে বড় বিল্ডিংয়ের ফাঁকে সূর্য ডোবার দৃশ্য একটু একটু দেখা গেল। মায়েরা বেলকুনির মেঝেতে মন খারাপ করে বসে তা দেখল। কলেজ থেকে ফিরেছে একটু আগে। ইরফান রেখে গিয়েছে তাকে, ভেতরে আসেনি। তাকে নামিয়ে দিয়েই কোথায় যেন চলে গেল। এটা একটা মায়েরার মন খারাপের কারণ। মায়েরা জিজ্ঞাসা করেছিল কোথায় যাবে। ইরফান ছোট করে উত্তরও করেছিল, অফিস। মায়েরা জড়তা কাটিয়ে খেতে আসতে বলায় ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। গতকাল তো ইরফান তার সাথেই এসেছিল, তাহলে আজ কেন আসলো না? এটা একটা মন খারাপের কারণ। তার মন খারাপের পেছনে আরও একটা কারণ আছে। হঠাৎই গতকালকের বলায় ইরফানের দাদির একটা কথা মনে পড়ল। তার ছেলের নাকি এমন একটা ঘটনা ঘটেছিল, অর্থাৎ ছেলের বউয়ের বউ রেখে বাইরের মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল। যদি ইরফান এমন করে, এমন ভাবনাটুকুই মেয়েটার মন তীব্র খারাপ করে দেয়। ভীষণ বিষণ্ণতায় ঘিরে ধরে ছোট্ট মায়রাকে। তার উপর গতকাল রাতের ঘটনা নিয়ে মায়েরা ভীষণ আপসেট। ভাবনার মাঝেই ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মায়েরা বেলকুনির মেঝে থেকে উঠে ঘরে আসে। ইরফান দাদিকে বেডের ওপরে বসে থাকতে দেখে মায়েরাও এগিয়ে গিয়ে বসলো দাদির পাশে। ইরফানের দাদি মায়েরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে মেয়ে, তুমি আবারও জামা পরেছো কেন? আমি যে শাড়িগুলো তোমাকে দিলাম ওগুলো কি করেছো? মায়েরা মিনমিন করে বলে, রেখে দিয়েছি। আহা, তুলে রাখলে তো হবে না, সবসময় পরে থাকতে হবে মায়েরা।
আমার কথা বুঝতে পারছো না তুমি? মায়েরা শাড়ি না পরায় বয়স্ক মহিলা অসন্তুষ্ট হলেও মায়েরা কোনো গহনা খোলেনি, এতে বেশ সন্তুষ্ট তিনি। ফুলের মতো মেয়ে, গহনাগুলো পরলে মেয়েটাকে কেমন যেন জল করে চোখে লাগার মতো। মায়েরা আজ ইরফানের দাদির কথায় রিয়াক্ট করলো না। পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করে, দাদিমা, ছেলেরা বাইরের মেয়েদের দিকে কেন নজর দেয়? ইরফানের দাদি মায়রার গালে হাত দিয়ে বলে, যারা খারাপ মানুষ তারাই ঘরের বউ রেখে বাইরের মেয়েদের দিকে ঝুঁকে পড়ে। তবে কখনো কখনো বউরা মুখ ফিরিয়ে নিলেও ছেলেরা বাইরে নজর দেয়, তখন ছেলে মেয়ে দুজনেরই দোষ থাকে। আবার মন মতো না হলেও এমনটা হতে পারে। মায়েরা ঢোক গিলল দ্বিতীয় কারণটা শুনে। ইরফানের দাদি আবারও বলে, এই জন্য তুমি আমার দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে, তাহলে তোমার এইসব চিন্তা থাকবে না। আমার ছেলের ক্ষেত্রে এমনটা হয়েছিল, বুঝেছো? তার থেকে ছোট বয়সী মেয়েকে বিয়ে দেওয়ায় মানছিল না, বাইরের মেয়েদের সাথে মেলামেশা করত। পরে অবশ্য ভালো পথে এসেছিল, কিন্তু তোমরা তো এতটাও ছোট না, তাই না? এটা আমাদের পরের জেনারেশনরা বুঝতে চায় না। আমার ছেলের কাহিনীটা তো ইরফানের কাছে এসে রিপিট হয়েছে, এই জন্য আমি আরও আগে আসতে চেয়েছিলাম। তুমি শাড়ি পরলে তোমাকে বড়দের মতো দেখায়। আমার ইরফান দাদুভাই তাহলে আর তোমাকে ছোট বলবে না, বউকে নিয়েই সংসার করবে, বুঝেছো? মায়েরা চুপ করে শুনল। সে তো গতকাল ফিরিয়েই দিয়েছিল ইরফানকে, তাহলে ইরফান কি তাকে ভুলে যাবে, অন্য মেয়েদের কাছে যাবে? ভাবতেই গলা শুকিয়ে আসছে। বেড থেকে নেমে টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে কি অনেক বড় হয়ে গিয়েছে? তার তো 16 বছর হতেই এখনও 2 মাসের মতো বাকি। স্বামীরা কি বউদের সুযোগ দেয় না? স্কুলে পড়ার সময় তার বান্ধবীদের সাথে এইসব নিয়ে অনেক মজা করত, কিন্তু নিজেদের কখনো এই সিচুয়েশনে বসিয়ে ভাবেনি তো। আজ সে নিজেই সেই সিচুয়েশনে পড়ে তার দম বন্ধ লাগছে। ইরফান তাকে আগের মতো মনে রাখবে না, যত্ন করবে না। এইসব যেমন মানতে পারে না, তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না, পারছেও না। তাহলে কি হবে তার? তার তো পরিবারও নেই, আছে তবে সেখানে তার জায়গা নেই। চোখ জোড়া ভিজে উঠল। ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে, তিনি কথা বলায় ব্যস্ত হলেন। মায়েরা ধীর পায়ে আবারও বেলকুনিতে গিয়ে দাঁড়ায়। বেলকুনির রেলিংয়ে মায়েরার কোমর পর্যন্ত, আর ওপরের দিকে ফাঁকা। মায়েরা হালকা নিচু হয়ে 2 হাত রেলিংয়ের ওপরে রাখে, খানিকটা ঝুঁকে বিষণ্ণ মনে চেয়ে। ব্যস্ত শহরটাই চোখ বোলায়। গাড়ি আসছে যাচ্ছে। ইরফানের গাড়ি খুঁজতেই অজান্তেই কখনো কখনো মায়েরার চোখের মনি ছোটাছুটি করে। মায়েরা এশার নামাজ পড়ে রাত 9টায় বেডের এক কোনায় হাঁটু মুড়ে বসে আছে। মাঝে মাঝে একটু একটু নড়ে চড়ে আবারও সেভাবে বসে চুপচাপ কি যেন ধ্যান করে। একটু পরপর ঘড়িতে সময় দেখে, 11টা 30। মায়েরার ভালো লাগছে না কিছুই। ইরফানের দাদির কথাগুলো সে হজম করতে পারছে না। ইরফান আসে না কেন? এতক্ষণ তো চলে আসতো, আজ আসে না কেন? আরও 20 মিনিট এইভাবে বসে থাকলো। এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোফায় বসলো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলোর টিচার লাগবে তার। এসব তো তার মাথার ওপর দিয়ে যায়। বাংলা বই খুলে কবিতা বের করলো একটা। বাংলা পড়তে তার ভালো লাগে বরাবরই, কিন্তু আজ মন বসছে না। এক লাইন পড়ে আর ঘড়ি দেখে, নয়তো ভাবনায় ব্যস্ত হয়। এভাবে প্রায় 50 মিনিট পার করলো। ঘড়ির কাঁটা 12টার ঘরে। মায়েরার সব কিছু অসহ্য লাগছে। দুঃখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান আসে না কেন? তাকে ভুলে যাচ্ছে? ইরফানের দাদির বলা কথাগুলো ভাবতেই চোখের পানি বইয়ের ওপরে টুপটুপ করে পড়ল। মায়েরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপরে রেখে সোফার উপরে ডান কাত হয়ে শুয়ে পড়ে। এভাবে থাকতে থাকতেই একসময় মায়েরা ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। ইরফান বাসার ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তার গ্র্যান্ডমার কথাই থেমে যায়। দাদুভাই, তোমার বউকে পছন্দ হয়েছে? ইরফান ভুরু কুঁচকে তাকায় তার দাদির দিকে, গম্ভীর গলায় বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, এত সুন্দর সারপ্রাইজ দিলাম, তবুও পছন্দ করলে না? ইরফান কিছুই বলল না। মায়রাকে যে তার গ্র্যান্ডমাই শাড়ি প্লাস গহনা দিয়েছে, এটা সে মায়রাকে দেখেই বুঝেছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না।
ইরফানের দাদি মিটিমিটি হেসে বলে, কি বলো? আমি তো এসেছি এই জন্য দাদু ভাই, আজকে সারপ্রাইজ আছে। ইরফান বিরক্ত হলো, আজ আবার কি করলো? তবে পাত্তা দিল না। গটগট পায়ে তার রুমের দিকে এগিয়ে যায়। ইরফান তার ঘরের ভেতর প্রবেশ করে ভুরু কুঁচকে তাকায়। ঘর অন্ধকার। তার আজ লেট হয়েছে। মায়েরা হয়তো ঘুমিয়ে গেছে। তবে মায়েরা তো জিরো লাইট জ্বালিয়ে রাখে। ইরফান উল্টো ঘুরে দরজাটা লক করে দেয়। এরপর ঘরের সব সুইচ অন করলো। কিন্তু আলো জ্বলল না। ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলল না। বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই কাজের চাপে মাথা হ্যাং হয়ে আছে তার। মধ্যে আরেক ঝামেলা। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করলো। একটু একটু আওয়াজে মায়রার ঘুম হালকা হয়। চোখ জোড়া মিটিমিটি করে খোলে। ঘুমু ঘুমু চোখে একদম অন্ধকারের মাঝে একটা ছায়া মূর্তি দেখে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। শরীর নড়ে ওঠে। সোফার কোনায় এসে পড়ায় সোফা থেকে ঠাস করে মেঝেতে পড়ে যায়। ইরফান হতভম্ব। দ্রুত বেডের দিকে ফোনের ফ্ল্যাশটা তাক করলে দেখে বেড ফাঁকা। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ইরফান দ্রুত পায়ে বেডের ওপাশে চেক করে, তবুও ফাঁকা দেখে। ইরফানের চোখ মুখ ভীতি। এত জোরে চিৎকার সাথে পড়ে যাওয়া। কোথাও তার বার্ড ফ্লাওয়ার। দ্রুত বেলকুনির দিকে যেতে নিয়েও পিছু ফিরে আসে সোফার কাছে শব্দ পেয়ে। এক প্রকার দৌড়ে এসে সোফার সামনে থেকে সেন্টার টেবিলের বাম দিকে একটা জোরে সরে লাথি দেয়। ফলস্বরূপ সেন্টার টেবিল বেশ অনেকটা দূরে ছিটকে সরে যায়। ইরফান ফোনের ফ্ল্যাশের মেঝের দিকে ধরলে দেখলো মায়েরা উপুড় হয়ে পড়ে আছে। ইরফান দ্রুত হাঁটু মুড়ে বসে হাতে ফোনটা মেঝেতে উল্টো করে রেখে মায়রাকে দুই হাতে আগলে নেয়। বিচলিত কণ্ঠে আওড়ায়, আর ইউ ওকে? মায়রার শরীর যেন শক্তি নেই। এই জীবনে এত ভয় পেয়েছি কিনা তার মনে পড়ে না। শরীর কাঁপছে মেয়েটার। ইরফান হাঁটু মুড়ে বসেই দুই হাতে মায়রাকে সোফার উপরে শুইয়ে দিল। মায়রার শরীরের কম্পন বুঝতে পেরে ইরফান মায়রাকে তার বুকে জড়িয়ে নিল। মায়রা পেটে ব্যথা পেয়েছে ভীষণ, সাথে ভয়ে আত্মার পানি শুকিয়ে গেছে। তার রেশ এখনও শরীরে কাঁপছে না চাইতেও। ইরফান মায়রার গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে, আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি লিটল গার্ল। মায়রা এত অভিমান হলো এই লোকটার ওপর। সে কতক্ষণ অপেক্ষা করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। অতিরিক্ত ভয়ে চোখের কোণে জমে থাকা পানির সাথে অভিমানী অশ্রু মিশ্রিত হয়ে চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ে। মাথা ঝাঁকিয়ে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে রাখল। ইরফান মায়রার গলা চেক করে দেখল মেয়েটা ঘেমে গিয়েছে। ইরফানের এত রাগ হলো তার গ্র্যান্ডমার ওপর। গ্র্যান্ডমা যদি তার চেয়ে ছোট হতো আজ গুনে গুনে 100টা থাপ্পড় দিত ইরফান তাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। ভাইয়ার পেজের নাম DRM সোহাগ হানি।